হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে মক সিরিজটা শুরু করেছিলাম আজকে তার 17তম পর্ব। এই মক সিরিজ কোন কোন পরীক্ষায় কাজে লাগবে, আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল, কেপি কনস্টেবল সহ জিডি সহ অন্যান্য যে কোনো পরীক্ষার কাজে লাগবে, ঠিক আছে? তো তোমরা যারা ফলো করো আমার চ্যানেলটা তারা জানো আমি যখন মক সিরিজ আনি শুধুমাত্র উত্তর বলে বেরিয়ে যাই না, বাকি অপশানগুলো নিয়ে আমি খেলি, তাই না? পোস্টমর্টম করি যাতে একসাথে অনেক কোশ্চেনের উত্তর আমরা জানতে পারি। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটা কি বলছে, নিচের কোনটি জিএসটির আওতায় পড়ে না? এটা কি হবে? অপশান ডি, পেট্রোলিয়াম। ঠিক আছে, জিএসটি দেখো, জিএসটির অ্যাকচুয়ালি 5টা স্ল্যাব আছে, 4টে বলে অনেকে, কিন্তু 5টা সেইভাবে ধরতে গেলে 0% জিএসটি হয়, 5% জিএসটি হয়, 12% জিএসটি হয়, 18% জিএসটি হয় এবং সর্বশেষ 28% জিএসটি হয়। তো তোমরা জানো এই যে পেট্রোল ডিজেল এগুলোর দাম যে হারে, মানে অরিজিনাল যা দাম আর যে দাম নেওয়া হয় এটা 28%-এরও অনেক বেশি হয়ে যায়। তাই জন্যই কিন্তু জিএসটির আওতায় ফেলা হয় না। জিএসটির আওতায় ফেলতে গেলে কিন্তু ওই দামটা অনেকটা কমে যাবে, সেখানে সরকারের ইনকাম কমে যাবে। তাই জন্য পেট্রোলিয়াম যাই মানে যা কিছু পাওয়া যায় সবই কিন্তু জিএসটির বাইরে রাখা হয়, ঠিক আছে? জিএসটি তো এই 5টার বেশি তো কিছু করতে পারবে না, তাই না? এই 5টাই স্ল্যাব ওদের আছে। তো যাই হোক, জিএসটি নিয়ে চলো আমরা খেলা করি। জিএসটি হচ্ছে প্রথম কোথায় লাগু হয়েছিল, কোন দেশে? সেটা হচ্ছে ফ্রান্স। মাথায় রাখবে শুধু জিএসটি বলে নয়, জিএসটির আগে যে আমাদের ভ্যাট সিস্টেমটা ছিল সেটাও কিন্তু এই ফ্রান্সেই প্রথম শুরু হয়েছিল। কিন্তু ইন্ডিয়া ফলো করে কাকে? ইন্ডিয়া ফলো করে কাকে? ইন্ডিয়া ফলো করে কিন্তু কানাডা মডেলকে, ঠিক আছে? কানাডা মডেলকে কিন্তু ইন্ডিয়া ফলো করে, ঠিক আছে? জিএসটি কি ধরনের ট্যাক্স? জিএসটির ধরন কি ডিরেক্ট ট্যাক্স ট্যাক্স না ইনডিরেক্ট ট্যাক্স? এটা হয়ে যাবে ইনডিরেক্ট ট্যাক্স, তাই না? ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে জিএসটি। আচ্ছা, জিএসটি আমাদের দেশে প্রথম লাগু হয় কত সালে? জিএসটি লাগু হয় 1 জুলাই 2017 সালে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, 2017 সালে জিএসটি লাগু হচ্ছে। আচ্ছা, জিএসটি কত নম্বর সংবিধান সংশোধনের পরে লাগু হয়েছিল? অ্যামেন্ডমেন্ট কত নাম্বার সংবিধান সংশোধন? সেটা হচ্ছে 101। আমি মনে রাখার জন্য বলেছিলাম, মানে আমাদের যখন চাঁদা টাঁদা তোলা হয় তখন দেখবে ওই 101 টাকাই ফেলা হয়, তাই না? ওইভাবে মনে রাখবে যে 101 নম্বর হচ্ছে জিএসটি মানে সংশোধন, ঠিক আছে? সংবিধান সংশোধন হচ্ছে 101 নম্বর। বোঝা গেল? এবার কোন সমিতির দ্বারা জিএসটি আনা হয়েছিল? সেটা হচ্ছে কেলকার সমিতি, কেলকার সমিতি, ঠিক আছে? আর জিএসটি আমাদের দেশের ফার্স্ট কোন রাজ্যে লাগু হয়? সেটা হচ্ছে আসাম, ঠিক আছে? আশা করি জিএসটি নিয়ে এর বাইরে প্রশ্ন আসবে না, আমি সবটাই বলে দিয়েছি। তো চলো 2 নম্বর প্রশ্নটা দেখা যাক। কি বলছে, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে? আমরা সবাই জানি কে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তাই না? ইনি হচ্ছে ভারতের মুকুটহীন রাজা, এটাও পরীক্ষায় আসে, মুকুটহীন রাজা, ঠিক আছে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি নিয়ে আরও যদি বলি, সেটা কি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি যখন আমাদের কার্জন আর কি, লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ যখন হয় তখন আমাদের ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। উনি বলেছিলেন বঙ্গভঙ্গ হচ্ছে সেটেল ফ্যাক্ট, মানে বঙ্গভঙ্গ হবেই। তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার কাউন্টারে বলেছিল আই শ্যাল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট, ঠিক আছে? তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু নেতাজির মতো আইসিএস পরীক্ষায় পাস করেছিলেন, তবে কথিত আছে উনি আর কি ঘোড়া চড়তে পারতেন না, ঠিক আছে? আইসিএস পরীক্ষায় পাস করলে ঘোড়া টোড়া চড়া জানতে হতো, মানে তোমাদের ভাষায় পরীক্ষায় পিইটি পিএমটি হয় না, উনি পিইটিতে ফেল করে গেছে, ঠিক আছে? যাই হোক, উনিও আইসিএস ছিলেন এবং তোমরা মানে এটাও জানো যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেসের আমাদের প্রেসিডেন্ট হয়েছিল। কত কত সালে প্রেসিডেন্ট হয়েছিল তোমরা কমেন্ট বক্সে লিখবে। এখানে অপশানে দেখো আছে হরিশচন্দ্র মুখার্জি, ঠিক আছে? হরিশচন্দ্র মুখার্জি একটা বিখ্যাত পত্রিকার সম্পাদক ছিল, সেটা কি? সেটা হচ্ছে হিন্দু পেট্রিয়ট, বহুবার পরীক্ষায় এসছে, হিন্দু পেট্রিয়ট, ঠিক আছে? এই হিন্দু পেট্রিয়ট নিয়ে আমি একটু বলে দিই। এই যে তোমরা জানো যে নীল বিদ্রোহ হয়েছিল, তাই না? 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল। এই নীল বিদ্রোহের সময় নীল বিদ্রোহ যা যা ঘটছে সমস্ত কিছু হরিশ্চন্দ্র মুখার্জি তার হিন্দু পেট্রিয়টে লিখত। সুতরাং এইটাও কিন্তু কোশ্চেন আসতে পারে যে নীল বিদ্রোহের সময় সব থেকে অ্যাক্টিভ পত্রিকা কোনটা ছিল, বা সক্রিয় পত্রিকা, বা নীল বিদ্রোহে যা যা ঘটছে সমস্ত কিছু মানে বর্ণনা কোন পত্রিকায় পাওয়া যেত, সেটা কিন্তু হরিশ্চন্দ্র মুখার্জি নীল মানে হিন্দু পেট্রিয়টে কিন্তু বর্ণনা পাওয়া যেত। বোঝা গেল?
তো তোমরা নীল দর্পণ সবাই জানো, নীল বিদ্রোহ বললাম যেখানে নীল দর্পণ কার লেখা? নীল দর্পণ হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা, তাই না? যাই হোক, এরপর চলো দ্বারকানাথ বিদ্যাভূষণ। এই দ্বারকানাথ বিদ্যাভূষণ এনারও একটা পত্রিকা ছিল, সেটা কি? সেটা হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকা, মানে গর্বের সাথেই বলি আর কি, এই দ্বারকানাথ বিদ্যাভূষণ আর কি আমাদের স্কুল, অর্থাৎ হরিনাবি দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত হাই স্কুল, যেটাকে শর্টে হরিনাবি ডিভিএএস হাই স্কুল বলে, আমাদের স্কুলের প্রতিষ্ঠাতাও কিন্তু ইনি। ঠিক আছে, তো সোমপ্রকাশ পত্রিকা এখান থেকেই প্রকাশিত হতো। আর তোমরা সবাই জানো, যখন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন আসে না, তখন এই সোমপ্রকাশ পত্রিকাটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। বোঝা গেল? এরপর দেখো বাল গঙ্গাধর তিলক আছে, এনার একটা বিখ্যাত পত্রিকা কি? কেশরী, তাই না? এই হচ্ছে এত কটা আমি বলে দিলাম, তোমাদের আশা করি বেনিফিট হবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি সর্বভারতীয় পরিষেবা নয়? সর্বভারতীয় পরিষেবা মানে কি? অল ইন্ডিয়া সার্ভিস। এটা কোনটা হবে? এটা অনেকেই কিন্তু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসটা মারবে, কিন্তু তা হবে না, এটা হবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। আমাদের যে অল ইন্ডিয়া সার্ভিস অ্যাকচুয়ালি 3টে হয়, তোমরা জানো ইউপিএসসি কন্ডাক্ট করে, তাই না? ইউপিএসসি পরীক্ষার মধ্যে এই 3টে সার্ভিস আছে, মানে অল ইন্ডিয়া সার্ভিস বলা হয় যাদেরকে। তো তোমরা সবাই 12 ফেল দেখেছো আশা করি, 12 ফেল মুভিটা, তো সেখানে ইউপিএসসি নিয়ে বলা আছে। তো যাই হোক, এই অল ইন্ডিয়া সার্ভিসে 3টে আছে, সেটা হচ্ছে আইএএস, আইপিএস আর আইএফএস। এই আইএফএস মানে কি? এই আইএফএস মানে কিন্তু ফরেস্ট সার্ভিস। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, মানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসটাকে কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে ফেলা হয়, ফরেন সার্ভিসটাকে ফেলা হয় না। সুতরাং এখানে অপশান হবে অপশান সি। এটা কিন্তু খুব কনফিউজিং, আমি জানি কোশ্চেনেও মানে কমেন্টেও অনেকে কাউন্টার করবে, কিন্তু এটা আমি জেনে বুঝেই বলছি। বোঝা গেল? তো যাই হোক, এই নিয়ে একটু ডিটেল জানা যাক। ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাই না? এটা কত নাম্বার পার্টে আছে সংবিধানের? এটা সংবিধানের 14 নাম্বার পার্টে আছে। যদি আর্টিকেল জিজ্ঞেস করে কত নাম্বার আর্টিকেলে ইউপিএসসি আছে? 315 নাম্বার আর্টিকেলে ইউপিএসসি আছে। আর আরেকটা কথা বলে দিই, এই যে অল ইন্ডিয়া সার্ভিস 3টে আছে না, তোমরা দেখবে সাধারণত পার্লামেন্টের ভিতরে দুটো কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে লোকসভার ক্ষমতা রাজ্যসভার থেকে বেশি হয়, কিন্তু এই 3টে অল ইন্ডিয়া সার্ভিস বিষয়ক যে কোনো বিষয়ে রাজ্যসভার ক্ষমতা লোকসভার থেকেও বেশি। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য, বুঝতে পারলে? ব্যতিক্রম তো, তাই জন্য এগুলো পরীক্ষায় আসে। নেক্সট 4 নম্বর প্রশ্নটা কি বলছে? পোলো খেলার সাথে যুক্ত কোন শব্দটি? এটা কি হবে? অপশান এ ম্যালেট। এখানে কি আছে? আপার কাট হবে এটা। যাই হোক, আপার কাট কোন খেলার সাথে যুক্ত? আমরা সবাই জানি ক্রিকেট খেলার সাথে, তাই না? ক্রিকেট খেলার সাথে আপার কাট শব্দটি যুক্ত, যেটা সচিন তেন্ডুলকার শুরু করেছিল এবং সেবক খুব ভালো মারত। টি, টিটা হচ্ছে কোন খেলার সাথে যুক্ত? দেখো, এটা হচ্ছে বাংলায় লিখলে টয়সিট টি হয়, ঠিক আছে? তোমরা সবাই গলফ খেলা দেখেছো, গলফ খেলা দেখবে এরকম ছোট্ট একটা টি এর উপরে বলটা রেখে তারপরে মারে, ওইটারই নাম হচ্ছে টি, ওই যেটার উপর রাখা হয়। ঠিক আছে, গলফ খেলা শুধু টি বলে নয়, ঠিক আছে? তোমার ওই কাডেল, পুট, ওই যে গর্তটা যেটা ফেলে সেটাকে পুট বলে, এইগুলো একটু মাথায় রাখবে। জ্যাব, জ্যাবটা কিন্তু অলরেডি পুলিশের পরীক্ষায় এসছে, সেটা কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত। তো এগুলো একটু মাথায় রাখবে। আমেরিকার টেনেসি ভ্যালির অনুকরণে কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছে? এটা কি হবে? এটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। ঠিক আছে, এই ডিভিসি কত সালে হয়? 1948 সালে হয়। ঠিক আছে, এবার চলো অপশান এতে দেখো আছে হীরাকুদ বাঁধ। এই হীরাকুদ, ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, যেটা উড়িষ্যায় আছে মহানদীর উপরে। ঠিক আছে, এখানে দেখো ভাকরা নাঙ্গাল আছে। ঠিক আছে, ভাকরা নাঙ্গাল কোন নদীর উপরে আছে? সাতলেজ। ঠিক আছে, পাঞ্জাবে আছে এবং সাতলেজ নদীর উপরে আছে। এই ভাকরা নাঙ্গালও হয়েছিল কত সালে? 1948 সালে। ঠিক আছে, আর এই ভাকরা নাঙ্গাল হচ্ছে কি হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। ঠিক আছে, হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম হচ্ছে কি ভাকরা নাঙ্গাল। আর এখানে দেখো অপশন আছে তেহেরি ড্যাম। তেহেরি ড্যাম হচ্ছে কি ভারতবর্ষের মানে উঁচুর দিক থেকে আর কি সর্বোচ্চ বা উচ্চতম ড্যাম হচ্ছে কি আমাদের তেহেরি। ঠিক আছে, যেটা কোথায় আছে? উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপরে। এগুলো একটু মনে রাখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তথ্য। ঠিক আছে, নেক্সট 6 নাম্বার প্রশ্ন কি বলছে? ইকতা ব্যবস্থা কে প্রচলন করে? এটা কে হবে?
ইলতুৎমিশ, ঠিক আছে। দাস বংশের যে সেকেন্ড রাজা ছিল বা সেকেন্ড সুলতান ছিল, তার মানে ইলতুৎমিশ, তিনি কি করেছিলেন, ইকতা ব্যবস্থা প্রচলন করেছিলেন। ঠিক আছে, এখানে দেখো অপশানে আছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি কি করেছিলেন, অনেক কিছুই করেছিলেন, কিন্তু ইম্পর্টেন্ট কি, রেশনিং ব্যবস্থা শুরু করেছিলেন। রেশনিং ব্যবস্থা শুরু করেছিল কে, আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে শের শাহ। শের শাহ কি করেছিল, দাস ও হুলিয়া, খুব ইম্পর্টেন্ট, এইটা শুরু করেছিল শের শাহ। শুধু তাই নয়, শের শাহ আমাদের যে বর্তমান রুপি, ঠিক আছে, আমরা আজও পর্যন্ত ব্যবহার করি, এটাও তিনি করেছিলেন, তাই না। তারপর দাম, এই সমস্ত জিনিস কি করেছিলেন শের শাহ, ঠিক আছে। তারপর জিটি রোড, এই বিভিন্ন জিনিস শের শাহর করা। এখানে দেখো আছে বলবন্ত। বলবন্ত কি করেছিল, বারিদ বলে এক গুপ্তচর বাহিনী তৈরি করেছিল। আর ইলতুৎমিশ 40 চক্র মানে যে তৈরি করেছিল, সেই 40 চক্রটাকে ভেঙে দিয়েছিল বা মানে বন্ধ করে দিয়েছিল কে, বলবন্ত, ঠিক আছে। যদিও বলবন্ত নিজেই 40 চক্রের মেম্বার ছিল, ঠিক আছে। এছাড়াও কি বলবন্ত অনেক কিছু করেছিল না, তাই না, মানে নিজেকে ভগবানের ছায়া বা শ্যাডো অফ গড, এই সমস্ত জিনিস নিজেকে বলতো। তো এগুলো আমি মধ্য ইতিহাস যখন পড়েছি তখন পুরো বলেছি। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, কাঞ্চনজঙ্ঘা কোন হিমালয়ের অংশ। এটা কি হবে, এটা হবে হিমাদ্রি। আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে হিমাদ্রি বা অ্যাকচুয়ালি কি হয়, মানে তোমাদের হিমালয়টা কি হয়, সবার নিচে কি আছে, শিবালিক, তার উপরে কি আছে, হিমাচল, এবং তার উপরে কি আছে, হিমাদ্রি, ঠিক আছে। তো এই যে শিবালিক, এর হাইট কত হয়, এর হাইট হয় 600 মিটার থেকে 1.5 কিমি পর্যন্ত। হিমাচলের হাইট কত হয়, 1.5 কিমি থেকে 5 কিমি পর্যন্ত। আর হিমাদ্রির হাইট 5 কিমির উপরে যত আছে সমস্ত কিছুকে হিমাদ্রি বলা হয়, ঠিক আছে। এইবার তুমি যত নিচে থাকবে অর্থাৎ শিবালিক, এখানে তুমি কি দেখতে পাবে, ভ্যালি দেখতে পাবে, বিভিন্ন দুন দেখতে পাবে, মার্গ দেখতে পাবে, যেমন দেরাদুন, গুলমার্গ, এগুলো সব শিবালিকে তুমি দেখতে পাবে। এবার হিমাচল যেটা আছে সেটা কি, হিমাচল হচ্ছে ওখানে তুমি বিভিন্ন রেঞ্জ বা পর্বত শ্রেণী দেখতে পাবে, ঠিক আছে, বিভিন্ন রেঞ্জ দেখতে পাবে, হিল স্টেশন দেখতে পাবে, ঠিক আছে। আর এছাড়াও কি দেখতে পাবে, লেক দেখতে পাবে বিভিন্ন, ঠিক আছে, এগুলো হিমাচলে তুমি দেখতে পাবে। আর হিমাচলটা ভালো করে খেয়াল করো, আমি এখানে দেখো ভেঙে ভেঙে ছবিটা এঁকেছি, একটানা এরকম ছবি আঁকিনি। তার কারণটা কি, তার কারণ দুদিকে হিমাদ্রি ও শিবালিকের চাপে মানে হিমাচল মাঝখানে কিন্তু ভেঙে ভেঙে গেছে, তাই জন্য একে ডিসকন্টিনিউয়াস রেঞ্জ বলা হয়, ঠিক আছে। এটা কন্টিনিউয়াস রেঞ্জ নয়, ডিসকন্টিনিউয়াস রেঞ্জ। আর এই যে হিমাদ্রি, আসল কথা এখানেই, হিমাদ্রিটাকে আমি কেন বলছি, হিমাদ্রিতে তুমি দেখবে সবসময় পিক বা পর্বত শৃঙ্গ দেখতে পাবে, ঠিক আছে, বা হিমবাহ বা গ্লেসিয়ার, এই সমস্ত জিনিস তুমি সবসময় হিমাদ্রিতে দেখতে পাবে। তো কাঞ্চনজঙ্ঘা নিজেও তো একটা পর্বত শৃঙ্গ আছে, তাই না, তো সেটা অবশ্যই তুমি হিমাদ্রিতেই দেখতে পাবে, তো এই সেন্সেও এটা মারা যায়, বোঝা গেল। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, এখানে সব ডবল হয়ে গেছে এগুলো। যাই হোক, জাতীয় নারী দিবস কবে, এটা অনেকেই ভুল মারবে, অনেকেই 8 মার্চ মেরে দিয়েছে, কিন্তু এটা ভুল। কারণ জাতীয় নারী দিবস হচ্ছে তোমার 13ই ফেব্রুয়ারি, যেদিন সরোজিনী নাইডুর জন্মদিন, ঠিক আছে। তোমরা যেটা 8ই মার্চ মারছো সেটা কি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ওটা হলে হবে 8ই মার্চ। কিন্তু আমি জাতীয় বলেছি, সুতরাং সরোজিনী নাইডুর জন্মদিন 13ই ফেব্রুয়ারি, সেটা হচ্ছে আমাদের জাতীয় নারী দিবস, ঠিক আছে। এখানে 24শে জানুয়ারি আছে, 24শে জানুয়ারি মানে কি, ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, সেটা কবে হচ্ছে, সেটা হচ্ছে 24শে জানুয়ারি। আর একটা আমাদের ছেলেদের জন্য ছেড়ে রাখলাম, সেটা হচ্ছে 19শে নভেম্বর, ঠিক আছে। এই দিন কি, এই দিন হচ্ছে ইন্টারন্যাশনাল মেন্স ডে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মেন্স ডে। এবং ওই দিনই আর একটা ডে হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড টয়লেট ডে, বোঝো কাণ্ড, ওয়ার্ল্ড টয়লেট ডে, ঠিক আছে, দুবার ওয়ার্ল্ড লিখে ফেলেছি। একটাই ছেলেদের দিন, সেদিন আবার ওয়ার্ল্ড টয়লেট ডে। তো এই হচ্ছে ছেলেদের অবস্থা আমাদের। যাই হোক, 9 নম্বর প্রশ্ন কি বলছে, সোডিয়াম কোন ধাতুর দ্রবণে রাখা হয়, এটা কি হবে, সোডিয়াম সব সময় কেরোসিনের দ্রবণে রাখা হয়, ঠিক আছে। যারা 11-12 সায়েন্সে পড়েছে বা মানে মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, যারা ল্যাবেতে দেখেছে কেরোসিনেতে সবসময় রাখা হয়, কেননা সোডিয়াম মানে বায়ুর সাথে কি করে, বিক্রিয়া করে, বোঝা গেল।
আর সোডিয়াম তুমি জলে ফেলবে, ব্লাস্ট করবে। ইউটিউবে লিখবে সোডিয়াম ইন ওয়াটার, দেখবে একটা বড় চাকতি নিয়ে জলে ফেলছে, দুমদাম করে ব্লাস্ট করছে, ঠিক আছে। সোডিয়ামকে মানে এমনি ছুরি দিয়ে কাটাও যায়, বুঝতে পারলে। তো এই হচ্ছে সোডিয়ামের গল্প। আর এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু একটা ধাতু, সে নর্মাল পরিবেশে থাকতে পারে না, কেরোসিনে রাখতে হয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছি, আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটির রচয়িতা কে? এটা কে হবে? এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। দেখো এখানে আমি 3টে বন্দ্যোপাধ্যায় লিখেছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায়। এই 3টে বন্দ্যোপাধ্যায়কে এক হচ্ছে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলে, ঠিক আছে। তিনজনই বড় মাপের লেখক, তো 3জন বন্দ্যোপাধ্যায় আছে এখানে। তো ত্রয়ী বন্দ্যোপাধ্যায় কারা? এই 3জন, এটা একটু মাথায় রাখবে। নেক্সট অপশানে কি আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা সবাই জানো আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেখান থেকেই কিন্তু বন্দে মাতারাম যে গানটা, সেখান থেকেই কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। আর একটা কথা আমি বলে দিই, এই আদর্শ হিন্দু হোটেল বললাম বলে, তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই অ্যাসপিরেন্ট, সবাই কোনো কিছুর মানে একটা জায়গায় মানে আর কি পৌঁছানোর চেষ্টা করছো, ওই জন্যই তো এই সমস্ত ভিডিও দেখছো, ওই জন্যই পড়াশোনা করছো। আদর্শ হিন্দু হোটেলটা পারলে একবার পড়ো সবাই, ঠিক আছে। ওখানে তোমরা হাজারি ঠাকুরকে দেখতে পাবে, যে একজন রাঁধুনি আর কি, রানাঘাট স্টেশনের গল্প। ওর একজন রাঁধুনি এবং সেখানে ও তার রন্ধন ক্রিয়া আর কি ও এতটাই ভালো, সে মানে লাইফে সব দিক থেকে ফেলিওর, কিন্তু তার একটা আশা স্বপ্ন, সে কিভাবে বেঁচে থাকবে এবং সে কিভাবে সাকসেসফুল হবে, সেই গল্পটাই হচ্ছে আদর্শ হিন্দু হোটেলের গল্প। আর যাদের পড়ার ইন্টারেস্ট নেই, তারা ওই ইউটিউবে সার্চ মারবে আদর্শ হিন্দু হোটেল অডিও বুক, বললাম 7-8টা এপিসোডে তোমরা শুনতে পাবে। একবার শুনো পারলে, ঠিক আছে, শুনে কমেন্ট বক্সে আমাকে জানাবে পরে। আমি খারাপ জিনিস সাজেস্ট করছি না, খুবই সুন্দর লেখা, মানে একবার পড়ে দেখবে, বিশেষত অ্যাসপিরেন্ট যারা, তাদের কিন্তু এটা অনেকটা ভালো লাগবে। ঠিক 12 ফেল দেখে যেমন তোমাদের অনেক ভালো লেগেছিল, এইটাও তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। যাই হোক, খুব বিখ্যাত উপন্যাস, তো এটার লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন কি বলছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো উক্তিটি কার? এটা কার হবে? এটা হবে গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে। ইনি কে ছিলেন? ইনি ছিলেন মহাত্মা গান্ধীরই গুরুজি, ঠিক আছে, রাজনৈতিক গুরু ছিল মহাত্মা গান্ধীর গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা আমি পুরোটা বলে দিই, এখানে দেখো গান্ধীজি আছে, গান্ধীজির গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে বললাম, আবার গোপাল কৃষ্ণ গোখলের গুরুকে মানে এমজি রানাডে, বোঝা গেল। এইবার সুরেন্দ্রনাথ ব্যানার্জি নিয়ে আমি আগেও বলে দিয়েছি, সুতরাং এখানে আমি আর বলছি না। এইবার তোমাকে আমি বলি কেন এই কথাটা বলেছে, যে আজকের বাংলা যা ভাবে মানে সারা ভারতবর্ষ সেটা তার পরের দিন ভাবে, এই কথাটা গোপালকৃষ্ণ গোখলে কেন বলেছে। আমি তোমাদের একটা জিনিস বলে দিই, দেখো আমাদের এখানে ব্রহ্ম সমাজ তৈরি হচ্ছে, ব্রহ্ম সমাজ তৈরি হচ্ছে কত সালে? 1930 সালে। কে করছে? রাজা রামমোহন রায়, আর, ঠিক আছে। যাই হোক, তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে মহারাষ্ট্রে কি হচ্ছে, পরমহংস মণ্ডলী, পরমহংস মণ্ডলী, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু। পরমহংস মণ্ডলী, পরমহংস মণ্ডলী, যেটা কত সালে হচ্ছে? 1849 সালে হচ্ছে। কে করছে? গোপাল হরি দেশমুখ, ঠিক আছে। পুরোপুরি ব্রহ্ম সমাজের ইন্সপিরেশন, মানে ইন্সপায়ার হয়েই কিন্তু ওটা হচ্ছে। আবার শুধু তাই নয়, এই আমাদের যে আত্মারাম পাণ্ডুরঙ্গ কি করেছিলেন? প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ কে করেছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। এবং এই আত্মারাম পাণ্ডুরঙ্গ কার দেখে ইন্সপায়ার ছিল জানো? আমাদের কেশবচন্দ্র সেনকে দেখে, যে হচ্ছে ব্রহ্ম সমাজের একসময় ভিত ছিল। মানে ভালো করে খেয়াল করে দেখো, মোটামুটি বাংলায় সব তৈরি হচ্ছে, বাংলার লোক তাদেরকেই দেখো অনুকরণ করে প্রথমে মহারাষ্ট্র হচ্ছে, সেখান থেকে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো শুধু তাই নয়, এই এই যে প্রার্থনা সমাজ, এদেরই মেম্বার কে ছিল? মহাদেব গোবিন্দ রানাডে, তারপর হচ্ছে এই গোপালকৃষ্ণ গোখলে। তো ওরা সব দেখতে পাচ্ছে, তাই না, যে আমরা যা যা করছি সে সবই হচ্ছে বাংলার অনুকরণে করছি। মানে বর্তমান যুগে বাংলা সিনেমা যেভাবে হয় আর কি, সবই সাউথ ইন্ডিয়ার টুকে মারছে, তাই না। মানে এখন তাও একটু কমেছে, মাঝখানে খুব শুরু হয়েছিল, মানে কপি পেস্ট। তো তখন বাকি ইন্ডিয়াও দেখতে পাচ্ছে যে আমরা যেটা করছি সেটা হচ্ছে বাংলা থেকে কপি পেস্ট করছি। তাই জন্যই বলা হচ্ছে বাংলা যেটা আজকে ভাবে, সেটা তার পরের দিন আমরা গিয়ে ভাবি, ঠিক আছে। এটা কে বলছে? গোপালকৃষ্ণ গোখলে। তার কারণ তুমি ওই সময় দেখবে সমস্ত সভা বলো, সমিতি বলো, পণ্ডিত বলো, সমস্ত দেখবে আগে বাংলায় তৈরি হচ্ছে, পরে গিয়ে সারা দেশে সেটা অন্যান্য সভা সমিতিতে রিফ্লেক্ট হচ্ছে। তো এই জন্যই কিন্তু এই কমেন্টটা উনি করেছিলেন। দেখো আমি এই স্টোরিগুলো বলতে চাইছি কেন, যে এই স্টোরিগুলোর মারফত কী হয়, তোমার এই গল্পটা কিন্তু মাথায় সেঁটে যাবে, তাই না। তো একদম মানে জাস্ট
মুখস্থ না করে একটুখানি পিছনের ব্যাকগ্রাউন্ডটা জানলে কি হয়, জিনিসটা মাথায় পুরো কংক্রিটের মতো গেঁথে যায়, তোমরা কোনোদিন আর ভুলবে না, এই জন্যই বলো। নেক্সট ও আজকে শেষ প্রশ্ন কি বলছে, সম্প্রতি কাকে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান করা হলো? এটা কে? দেখো অপশান এতে আছে কেসি নিয়োগী, না, কেসি নিয়োগী হচ্ছে কি আমাদের ফার্স্ট ফিনান্সিয়াল কমিশনের চেয়ারম্যান হচ্ছে কেসি নিয়োগী, ঠিক আছে। সেকেন্ড কি আছে? সেকেন্ড আছে রাজীব কুমার, না, রাজীব কুমার কি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যারা যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ তারা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সব থেকে হাইয়েস্ট পদ কি? ডিজিপি। ওই ডিজিপি হচ্ছে বর্তমানে রাজীব কুমার। আর এক রাজীব কুমার কে আছেন? চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে, চিফ ইলেকশন কমিশনার আর এক রাজীব কুমার। তো এখানে দুটো রাজীব কুমারই তোমরা মনে রাখবে। আর কি আছে? আর আছে ভগবতী প্রসাদ গোপালিকা, ঠিক আছে। এই প্রসাদ গোপালিকা আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী প্রসাদ পেল, বাংলার মুখ্যমন্ত্রী প্রসাদ পেল কে? ভগবতী প্রসাদ গোপালিকা। তার কারণ কি? ওনাকে চিফ সেক্রেটারি বানানো হয়েছে, চিফ সেক্রেটারি বানানো হয়েছে কাকে? ভগবতী প্রসাদ গোপালিকাকে। আর কে আছেন? অরবিন্দ পানাগড়িয়া, ঠিক আছে। এই অরবিন্দ পানাগড়িয়াই কে হলেন? আমাদের 16তম ফিনান্স কমিশনের চেয়ারম্যান, ঠিক আছে। চলো ফিনান্স কমিশন নিয়ে একটু জেনে নিই। ফিনান্স কমিশন বা অর্থ কমিশন, ঠিক আছে, যেটা প্রেসিডেন্ট কি করে? প্রত্যেক 5 বছর অন্তর অন্তর নিয়োগ করে। আর বর্তমানে আমাদের 16তম ফিনান্স কমিশন চলছে, ঠিক আছে। এটা কত নাম্বার আর্টিকেলে আছে? এটা আছে 280 নাম্বার আর্টিকেলে। এবং সংবিধানে যদি পার্ট আমি বিচার করি তাহলে কি? তাহলে 12 নম্বর পার্টে আছে ফিনান্স কমিশন। বোঝা গেল? এই ফিনান্স কমিশনের মেম্বার কতজন আছে? ফিনান্স কমিশনের মেম্বার আছে 5 জন। আর এর রিটায়ার এজ কত? রিটায়ার মানে এক একজন কত টার্ম থাকে? 5 বছরের এক একটা টার্মে থাকে। বোঝা গেল? তো যাই হোক, এই ছিল আজকের 1 ডজন প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো, আর যদি আমার জন্য কোনো সাজেশান থাকে যে আরও বেটার কিভাবে করা যায় সেটাও তোমরা জানিও। আমি প্রত্যেকের কমেন্টই পড়ি, ঠিক আছে। আর যারা নতুন তারা পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার ছোট চ্যানেল। আমি চেষ্টা করবো এরকম ধরনের কন্টেন্ট আনার, যাতে তোমাদের কিছু হলেও বেনিফিট হয়। তো এই ছিল মোটামুটি বক্তব্য। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।